সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আগে দুটো ক্লাস করেছি, এটা তৃতীয় ক্লাস। প্রথম দুটো ক্লাসে আমরা কি করেছি আমরা যদি একটু স্মরণ করে নেই, তাহলে যেটা প্রথম ক্লাসে আমরা কি করেছি, প্রথম ক্লাসে আমরা করেছি হলো যে লুপ স্টেটমেন্ট এবং বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে কাজ করা যায়। আমরা শিখেছি ফ্লো চার্টের উপযোগিতাটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্লো চার্ট কীভাবে কাজ করে, ফ্লো চার্ট কীভাবে আঁকতে হয় সেটা শিখেছি। তারপর আমরা শিখেছি যে ফ্লো চার্টটা কম্পিউটারে কিভাবে বাস্তবায়ন করতে হয় এবং কম্পিউটারকে দিয়ে কি প্রক্রিয়ায় কীভাবে লিখলে, অর্ডারগুলো লিখলে কম্পিউটার সুন্দরভাবে কাজ করতে সক্ষম হয়, সেটা আমরা কিছুটা দেখেছি। তোমরা যদি সেই ফ্লো চার্টগুলো সামনে নাও, সেখানে দেখবা আমরা তিন ধরনের ফ্লো চার্ট এঁকেছি। একটি ছোট্ট সমস্যাকে কেন্দ্র করে তিনভাবে ফ্লো চার্ট এঁকেছি এবং তিন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। এখানে তখন আমি কন্ডিশনাল স্টেটমেন্ট শব্দটা বললেও সেটা সেরকম ফোকাস করিনি। এখন আমি একটু ডিপে যাব, আরেকটু গভীরভাবে আমরা কি করছি সেটা বোঝার চেষ্টা করব। বাস্তবে যে ধরনের গাণিতিক সমস্যাবলী কম্পিউটার সমাধান করে থাকে, সেইগুলোর সমাধানের প্রক্রিয়ায় যুক্তি ব্যবহার করতে হয়। যুক্তি কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় যুক্তিভিত্তিক। তোমরা দেখেছো সেই যুক্তির ভিত্তিতে কম্পিউটার একটি কাজ করে অথবা কোনো একটি কাজ না করে অন্য আরেকটি কাজ করে। কখন কোন কাজটি করবে সেটা যুক্তির উপর নির্ভর করে। আরেকটা বিষয়ের উপর নির্ভর করে যে ব্যবহারকারী প্রোগ্রামটা ব্যবহার করার সময় কী ধরনের তথ্য ইনপুট করছে। এটা গেল একটা দিক, যেটাকে যেই কাজগুলো করার ক্ষেত্রে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করি। কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থ হলো এক একটা কমান্ড লাইন, পুরো একটা কমান্ড লাইনকে বলা হয় একটা স্টেটমেন্ট। এবং যুক্তির ক্ষেত্রে কখনো কখনো একটা কমান্ড স্টেটমেন্ট বেশ কয়েকটা লাইনের সমন্বয়েও গঠিত হতে পারে। আমরা সকালের ক্লাসে এবং দুপুরের ক্লাসে কন্ডিশনাল স্টেটমেন্টের প্রয়োগ নিয়ে আসলে কথা বলেছি। গাণিতিক সমস্যা সমাধানের জন্য অনেক ক্ষেত্রে আমাদেরকে একটি কাজ বারংবার করতে হয়। একটি বিশেষ কাজ বারংবার করার কারণে আমাদেরকে, যদি এটা আমরা ম্যানুয়ালি করতে যাই, আমরা যদি নিজে থেকে এই কাজটা করতে যাই, মানুষ নিজে হাতে, দেখা যাবে কাজটা হয়তো 100 বার করতে হয়। এই ধরনের ক্ষেত্রে এটা একটা শ্রমসাধ্য ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার, এবং মানুষের কর্মধারা যেরকম, তাতে এটা অনেক সময় লেগে যায়। এ ধরনের কাজ কম্পিউটার দিয়ে করালে সেই কাজটা অত্যন্ত দ্রুত গতিতে সেই হিসাবটি করা সম্ভবপর হয়। কোন ধরনের কাজে বা কোন ধরনের গাণিতিক সমস্যায় কোনো একটি বিশেষ কাজই বারংবার করতে হয়, একটি কাজ বারংবার করতে হয় অথবা একগুচ্ছ কাজ বারংবার করতে হয়। একগুচ্ছ শব্দটা ব্যবহার করলেই আমার মনে হয়
এটা সঠিক প্রয়োগ বলা হবে। বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজ বারংবার করতে হয়। এই ধরনের কাজের ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োগের ক্ষেত্রে যে সি ভাষার যে স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলে লুপ স্টেটমেন্ট, যেটা আমাদের 2 নম্বর আছে লুপ স্টেটমেন্ট। লুপ শব্দের অর্থ, লুপ অর্থ হলো একটা সার্কেল, তবে এটা আমাদের সার্কেলের সাথে লুপের একটু পার্থক্য আছে। সার্কেলের সাথে লুপের একটা পার্থক্য আছে। এটা একটা সার্কেল। আমরা এখানে একটা রোড আঁকার চেষ্টা করেছি যেটা বৃত্তাকার। এখন এই বৃত্তাকার রাস্তায় যদি এই বৃত্তাকার রাস্তায় যদি গাড়িটি বারংবার ঘুরতে থাকে তাহলে আমরা এটাকে বলবো একটা লুপ। আচ্ছা, এখন কম্পিউটার বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যায় এই লুপ ব্যবহার করতে হয়। এই লুপ গুলোকে আমরা বলবো লুপ স্টেটমেন্ট। আমরা এখানে তো একটা যান্ত্রিক প্রয়োগ দেখলাম লুপ কি। আমরা এখন গাণিতিক প্রয়োগ দেখি, যেটা কম্পিউটারের ক্ষেত্রে আরও বেশি প্রাসঙ্গিক, কারণ কম্পিউটার গাণিতিক সমস্যার সমাধান করে থাকে। এখানে দুটো সংখ্যা লেখা আছে 30 এবং 42। এই 30 এবং 42 এই সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করুন। শিক্ষার্থীবৃন্দ, গসাগু সম্পর্কে আমরা একটু জেনে নিই। গসাগু শব্দের অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গসাগু শব্দের অর্থ গরিষ্ঠ সাধারণ গুণনীয়, অর্থাৎ এটা এমন একটা সংখ্যা যেই সংখ্যা দ্বারা 30কেও নিঃশেষে বিভাজ্য করা যাবে, 42কেও নিঃশেষে বিভাজ্য করা যাবে। এটা হয়তো যারা অঙ্কে দক্ষ তারা খুব দ্রুত গতিতে বুঝে যাবে, হয়তো অনেকে মনে মনে বুঝেও গেছো এটার সংখ্যাটা কত। কিন্তু কম্পিউটার, আমি আগেও বলেছি কম্পিউটারের বুদ্ধিমত্তা এটা অন্য ধরনের, এটা মানুষের মতো নয়। এটা প্রত্যেকটা হিসাব 1 বাই 1 স্টেপ বাই স্টেপ, সেটা যত মানে ক্ষুদ্রতম স্টেপগুলো সে একটা একটা করে পড়বে এবং সেটার উত্তর বের করবে। তাহলে এ ধরনের একটা অঙ্ক আমরা ছোটবেলায় কিভাবে করেছি, 6-7-এ গসাগুটা কিভাবে বের করেছি, আমি যদি সেই জিনিসটা একটু পুনরাবৃত্তি করে নিই তাহলে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটা বুঝতে সুবিধা হবে।
শিক্ষার্থীবৃন্দ, 30 এটা ছোট সংখ্যা, 42 বড় সংখ্যা। ছোটটি দিয়ে বড়টিকে ভাগ দিতে হবে। ভাগের পর একটা ভাগশেষ থাকাই স্বাভাবিক, ভাগশেষ থাকবে। এর পরের ধাপটি খুব ইন্টারেস্টিং, খেয়াল করো। এই 30কে এখানে বসানো হয়েছে। আগে যেটা ভাগ দিয়েছে এখন সেটাকে ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে? ভাগশেষ বা রিমাইন্ডার দ্বারা ভাগ করতে হবে। এটাকে যদি আমি আর দ্বারা চিহ্নিত করি, রিমাইন্ডার আর, এই 12 দিয়ে 30কে ভাগ করলাম, আমার আবার ভাগশেষ হলো 6। এটা হলো নতুন একটা রিমাইন্ডার। এখন এই 6 দিয়ে আবার এই 12 এখন এখানে চলে গিয়েছে। এই 12কে ভাগ দিলাম, এখন আমরা দেখছি ভাগশেষ 0। ভাগশেষ যখন 0 হবে, সর্বশেষে যেই ভাগ যেটা দিয়ে আমরা ভাগ দিয়েছি সেটাই হলো আমাদের গসাগু। সর্বশেষে যেটা দিয়ে ভাগ দেওয়া হয়েছে সেটাই হলো গসাগু। তাহলে গসাগু হলো 6। গসাগু 6। তবে এখানে খেয়াল করো, এটা হলো স্মলার নাম্বার, স্মলার। এই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে ভাজকও বলে থাকি। আচ্ছা, এখানে যেটা আমাদের এই অঙ্কটা তোমাকে শেখানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য এটাকে একবার দেখে নিলাম যে প্রসেসটা কিভাবে হয়। সেখানে দেখো পুনরাবৃত্তি কোথায়, এটা তোমাকে খেয়াল করতে হবে। এখানে একবার ভাগ দিয়েছি, এই রকম ভাগ আবার দিয়েছি, এই রকম ভাগ আবার দিয়েছি। তৃতীয় ধাপে এসে আমি আমার উত্তরটা পেয়েছি। এই যে আমরা বারংবার ভাগ দিচ্ছি, এটা একটা লুপ। একই কাজ কম্পিউটারকে দিয়ে আমরা বারংবার করাবো। এই জন্যই এই উদাহরণটা আমাদের লুপ স্টেটমেন্ট বোঝার ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক একটি উদাহরণ। এটা একটু মাথায় রাখো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে গসাগু যদি আমরা কম্পিউটারের মাধ্যমে বের করতে যাই তাহলে আমাকে কি কি করতে হচ্ছে। অন্যান্য বারের মতো এখনো আমরা আবার একটা ফ্লোচার্ট আঁকছি। অন্যান্য সকল সমস্যা সমাধানেই একটা ফ্লোচার্ট আমাদের রাখতে হবে। আমরা আজকে সকালের ক্লাসে ফ্লোচার্ট এঁকেছি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখানেও আমাদের একটা ফ্লোচার্ট, অন্যান্য ফ্লোচার্টের মতো এখানেও শুরু আছে, এখানেও শেষ আছে। এটা বারবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা তোমার পরীক্ষার সময় এটা দিতে হবে। এখন আসো আমাদের মূল প্রসঙ্গে, যে এই যে আমরা গসাগুটা যে নির্ণয় করব, এই গসাগু নির্ণয়ের প্রোগ্রামটা কে ব্যবহার করবে? ব্যবহারকারী ব্যবহার করবে। তাহলে ব্যবহারকারী ব্যবহার করবে, এটার অর্থটা হলো ব্যবহারকারী কম্পিউটারকে দুটো নাম্বার দেবে, কম্পিউটার গসাগুটা বের করে দেবে। এটাই হলো কি ব্যবহারকারীর ব্যবহার। তুমি বলতে পারো স্যার এত ছোট কাজে কম্পিউটার ব্যবহার করবো কেন? এটার উত্তর আমি আগেও দিয়েছি, তারপর আবারও বলছি। এত ছোট কাজ করানোর জন্য আমরা প্রোগ্রামিং শিখছি, কিন্তু প্রোগ্রামিংয়ের
বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো শেখানোর ক্ষেত্রে দেওয়া হয়, সেটা তোমরা তোমাদেরকে ছোট্ট টয় প্রোগ্রাম দিয়ে আমরা তোমাদেরকে শেখানো। কিন্তু যদিও প্রোগ্রাম ছোট, কিন্তু এই ছোট কাজের মধ্য দিয়ে আমরা একটা খুব বড় জিনিস বা একটা জটিল জিনিসকে আত্মস্থ করার চেষ্টা করছি। ইউজার দুটো নাম্বার দেবে। আবারও সেই একটা কথা বলে নিই, ইনপুটের জন্য সবসময় সামান্তরিক ব্যবহার করতে হবে। ইনপুট চিহ্নিত করার জন্য সামান্তরিক ব্যবহার করতে হবে, প্যারালেলোগ্রাম ব্যবহার করতে হবে। এখানে একটা কমন পয়েন্ট থাকবে, এই জন্য এখানে একটা সার্কেল দেওয়া আছে। এটা হলো আমার মূল হিসাব প্রসেস, যেটা কম্পিউটারকে দিয়ে আমি করাতে চাচ্ছি। হিসাবটা কি? রিমাইন্ডার বের করব। এই প্রোগ্রামে খুব সফিস্টিকেটেড একটা বিল্ট ইন ফাংশন দেওয়া আছে। আমি আগেও বলেছি তোমাদের, এই দুপুরের ক্লাসেই বলছিলাম, লাইব্রেরি ফাংশন দেওয়া থাকে। সেই লাইব্রেরি ফাংশনের মধ্যে অনেকগুলো রেডিমেড প্রোগ্রাম করে দেওয়া আছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানেও সেগুলোর সহযোগিতায় আমরা এই হিসাবটা বের করতে পারবো যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়ে মড করলে আমরা রিমাইন্ডারটি পাবো, রিমাইন্ডার অবশেষটা পাবো। এই অবশেষটা বের করাটা আমার মূল কাজ, কিন্তু এই কাজটা বারংবার করতে হবে, যার জন্য আমরা লুপ স্টেটমেন্ট ব্যবহার করছি। কম্পিউটার বের করলো, ইউজার দুটো সংখ্যা দিয়েছে একদম প্রাথমিকভাবে, সেই সংখ্যা দুটো থেকে রিমাইন্ডার ব্যবহার করলো, রিমাইন্ডার বের করলো। তোমরা আগের হিসাবটা যদি খাতায় তুলে নিয়ে থাকো বা তোমার মনে থাকে, ইউজার দিয়েছে 30, ইউজার দিয়েছে 42, ছোট সংখ্যা হিসাবে দিয়েছে 30, বড় সংখ্যা হিসাবে দিয়েছে 42কে। একদম প্রথমে এটা 42, এটা 30, কম্পিউটার ভাগ দিল, ভাগ দেওয়ার পর কত পেল? 12। এখন কম্পিউটারের কাজকে প্রশ্ন করা হচ্ছে বা তাকে একটা সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, তুমি চেক করো যে রিমাইন্ডারটা শূন্য কিনা। তাহলে আমাদের এক্ষেত্রে এটা এখনো শূন্য হয়নি, এটা 12। নো, তাহলে এটা এখানে চলে গেল। এখানে চলে যাওয়ার পর এই যে কাজটা করেছি, এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বোঝার একটা বিষয় আছে। এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটা একটা বোঝার বিষয় আছে। সেটা দেখো, যেহেতু এটা 12 পেয়েছে, আমরা নেক্সট এই হিসাবটা করার জন্য কম্পিউটারকে আবার প্রস্তুত করে নিচ্ছি। কি করে নিচ্ছি? যে আমরা আগে যেটা বড় সংখ্যা ছিল, সেই বড় সংখ্যার মানটা পাল্টে ফেলব। অর্থাৎ ইউজার নিজে যে সংখ্যা দুটো দিয়েছিল, এখন কম্পিউটার হিসাব করার স্বার্থে ওই সংখ্যা দুটো পাল্টে ফেলবে। কি করবে? বড় সংখ্যা হিসাবে এখন নিবে ছোট সংখ্যাটিকে, যেটা ছিল 30। তোমরা যদি হিসাবটা খাতায় তুলে থাকো, সেখানে দেখো 30কে ভাগ দেওয়া হচ্ছে, ছোট সংখ্যা ছিল আগে 30, সেটাকে চেঞ্জ করে ফেলা হচ্ছে রিমাইন্ডার। সেটা এখন রিমাইন্ডারটা কত? 12। 12 এস এর মানটা পরিবর্তিত হয়ে 12 হয়ে গেল, এল এর মান পরিবর্তিত হয়ে হয়েছে 30। আর এখানে একটা খেয়াল রাখো, এটা আগে করতে হবে, এটা পরে। দিস ওয়ান শুড বি ফার্স্ট হিসাব, এটা এই হিসাবটা আগে করতে হবে। এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। এই
হিসাবটাকে আগে করতে হবে। প্রথমে ছোট সংখ্যার মানটিকে বড় সংখ্যার মধ্যে পুট করে দিতে হবে, তারপরে ছোট সংখ্যার মানটির মধ্যে রিমাইন্ডারকে পুট করতে হবে। তুমি যদি এটা উল্টো লেখো, হিসাবটা কম্পিউটার সঠিক দিবে না, এটা হিসাবটা ভুল হয়ে যাবে। এটা করার পরে আমরা কম্পিউটারকে ফেরত পাঠালাম। এই যে ফেরত পাঠালাম, এটাই হলো লুপ। এটাকে লুপ বলছি কেন? এভাবে একটা বৃত্তাকার বিষয় আছে, একই কাজ বারবার করার বিষয় আছে, এই জন্য এটাকে লুপ বলা হচ্ছে। এখন কম্পিউটার ভাগ দিবে, তুমি তোমার মনে মনে হিসাবটা করো, কাকে দিয়ে কাকে ভাগ দিবে? 30কে ভাগ দিবে। এবার কত দিয়ে? 12 দিয়ে। তাহলে 30কে 12 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হয়? আমরা দেখেছি ওখানে লেখা আছে যে 6 হয়, কিন্তু এটা তো শূন্য হয়নি, তাহলে নো। এখন আবার কম্পিউটার এখানে যাবে, দেখো আমরা কিন্তু আবার এখানে আসলাম, এখন আবার একটা পরিবর্তন করবে, বড় সংখ্যার মানটি বদলিয়ে কত করে ফেলবে। এখন আগে ভাগ দিয়েছি কোনটা, ছোট সংখ্যা কত ছিল মনে আছে? 12। এখন এটা 12 হয়ে গেল, এবং 12-র যেটা ছোট সংখ্যা ছিল সেটা হয়ে গেল 6। আবার এখানে আসলো, এবার 12কে ভাগ দিবে 6 দিয়ে, ঠিক আছে? 6 দিয়ে ভাগ দিলে এবার ভাগশেষ কিন্তু শূন্য। তুমি খাতায় দেখে নাও, ভাগশেষ শূন্য। তাহলে কম্পিউটার এখানে এসে তার পজিটিভ উত্তর পাবে। হ্যাঁ, আর শূন্য হয়ে গেছে, তাহলে আর যেহেতু শূন্য হয়ে গেছে, ইয়েস, আর যেহেতু শূন্য হয়ে গেছে, কম্পিউটার এখন এই দিকে মুভ করবে। মুভ করার পরে আর মাথায় ছোট সংখ্যা কত আছে? 6, সেই সংখ্যাটিকে এখানে প্রিন্ট করবে। তাহলে ইউজার যে ব্যবহার করছে সে জানতে পারলো যে ছোট সংখ্যা যদি 30 হয়, বড় সংখ্যাটি যদি 42 হয়, সেটার গসাগু হলো 6। প্রোগ্রামটিকে আমাদের শেষ করতে হবে। এখন আমরা যেটা করব সেটা হলো, এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য কি ধরনের কোড লিখতে হয় সেটা আমরা দেখব। এই যে ফ্লোচার্ট যেটা আমরা এতক্ষণ বুঝলাম, এটা বাস্তবায়ন করতে হলে কি ধরনের কোড লিখতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা প্রথমে সকালে আলোচনা করেছি। এখন আমরা কথা বলবো লুপ স্টেটমেন্ট। এই আগের পৃষ্ঠে আমরা দেখলাম যে লুপ কোথায় ব্যবহার করা হয়, আমরা সেটা জানলাম। এখন আমরা কথা বলবো যে লুপ স্টেটমেন্ট কয় ধরনের আছে। সাধারণত আমরা সি প্রোগ্রামিং ভাষায় 3 ধরনের লুপ স্টেটমেন্ট ব্যবহার করি।
সাধারণত আমরা তিন ধরনের লুপ স্টেটমেন্ট ব্যবহার করি: ফর লুপ, while লুপ, ডু while লুপ। ফর লুপের একটা বিশেষ গঠন আছে, সেটা আমরা দেখি। ফর কথাটা লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে দিতে হবে তোমার এই যে আমরা কতবার হিসাব করছি বা কতবার এই লুপটাতে সে ঘুরছে, কম্পিউটার এটা হিসাব রাখে। এই জন্য এখানে একটা কাউন্টার টাইপ ভ্যারিয়েবল থাকবে। সেই কাউন্টার টাইপ ভ্যারিয়েবল তোমার এটার হিসাব রাখবে যে এটা কতবার করছে। এখন এই জন্য আমরা কি করব, প্রথমে তোমার যে কত থেকে শুরু এবং কত থেকে শেষ এটা দিতে হবে, ঠিক আছে? অথবা তুমি একটা শর্তও দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে এটা এখানেই শেষ। এটা এখানে যেটা সেটা হলো ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন তারপরে একটা থাকবে হলো তোমার এটা প্রোগ্রামটা কখন শেষ করবে, সেই শেষের এটা টার্মিনেশন। এখন একটা সংখ্যা থেকে শুরু করলো আর একটা সংখ্যায় শেষ করবে, তাহলে মাঝখানে তোমার এটাকে বাড়াতে হবে। সেই জন্য এখানে একটা ইনক্রিমেন্ট থাকে, ইনক্রিমেন্ট। পরে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মধ্যে একগুচ্ছ কাজ থাকবে, একগুচ্ছ কাজ থাকবে, যে কাজটা সে বারংবার করবে। আমি একটা ছোট্ট কয়েকটা সংখ্যা দিয়ে তোমাকে বলছি। যেমন এটার ভ্যালু, স্টার্টিং ভ্যালু 1, উদাহরণস্বরূপ শুরু করলাম আমি 1 দিয়ে, I is equals to 1, I is equals to 100, এবং আমি কাজটা কতবার করাতে চাই, ধরো আমি কাজটা 100 বার করাতে চাচ্ছি, তাহলে এখানে দিতে হবে I is equals to I plus 1। এখন ফর লুপটা তোমার কাছে আরেকটু ক্লিয়ার হবে যে ইনিশিয়াল ভ্যালু দেব 1 থেকে, টার্মিনেশন হবে 100-তে, এবং ইনক্রিমেন্ট হবে i এর মান এক এক করে বাড়বে। এবং কাজটা কিভাবে আমি দেখাই, প্রথম i এর ভ্যালু 1, এই একগুচ্ছ কাজ সে করবে, i এর ভ্যালু বেড়ে হয়ে যাবে, এটার কারণে 2, এই একগুচ্ছ কাজ সে আবার করবে, i এর ভ্যালু 3, এভাবে 4, 5, 6 হতে 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 i এর ভ্যালু হলো 100, একগুচ্ছ কাজ করবে এবং সে বেরিয়ে যাবে। তাহলে এখানে এই একগুচ্ছ কাজ সে 100 বার করলো, এই জন্য এটাকে বলে লুপ। আমাদের আরেক ধরনের লুপ স্টেটমেন্ট আছে, সেটা হলো while। এটা কিভাবে কাজ করে, এটার গঠনটা কিরকম সেটা আমি একটা লিখে দেখাচ্ছি।
এখানে তাকাও, while লেখার পরে এখানে কন্ডিশনটা দিতে হয়। এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ইয়েস রেজাল্ট দিবে ততক্ষণ এই কাজটা করবে। এই কন্ডিশনটা যদি বলে নো, তাহলে এই কাজগুলো না করে সে বেরিয়ে যাবে। আবার বলছি, while এটার সংশ্লিষ্ট একটা কন্ডিশন আছে, এই শর্তটি যতক্ষণ সত্য থাকবে, যতক্ষণ রেজাল্ট 1 দেবে, ততক্ষণ এই একগুচ্ছ কাজ সে করতেই থাকবে। যখন এই শর্তটা আর ফুলফিল হবে না, তখন সে এই কাজগুলো না করে বেরিয়ে যাবে। এরপর আসলে ডু হোয়াইল কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখি। ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়, এখানেও একটা শর্ত আছে। এই শর্তটা যতক্ষণ ফুলফিল হবে এই কাজটা করবে, এই শর্তটা যদি ফুলফিল না হয় কাজটা করবে না, বেরিয়ে যাবে। তোমার যারা খুব মনোযোগ দিয়ে শুনছো তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে তো দুটোর ক্ষেত্রেই আমি একই কথা বললাম, শর্ত পূরণ হলে এই একগুচ্ছ কাজ করবে, শর্ত পূরণ না হলে বেরিয়ে যাবে। দুটোর ক্ষেত্রে কথা কিন্তু আমি একটাই বললাম, তাহলে এখানে দুটো আলাদা কেন? এই দুটো আলাদা করার একটা ছোট্ট একটা সূক্ষ্ম কারণ আছে, সেটা হলো এটা হলো এক্সিট এন্ট্রি কন্ডিশন। এটা হলো এন্ট্রি কন্ডিশন, ঢোকার সময়ই কন্ডিশনটা আরোপ করা। যদি সত্য হয় তাহলে ঢুকতে পারবে, যদি সত্য না হয় তাহলে এখানে ঢুকতে পারবে না, সে বেরিয়ে যাবে। ঢোকার মুখেই, প্রবেশ দ্বারেই, ঢোকার সময়ই শর্তটা চেক করা হবে। আমি তোমাদের বাস্তবে একটা উদাহরণ দিই। ধরো আমাদের কলেজ গেটে গার্ড আছে, সে তোমার ক্লাস টাইমে দেখলো তুমি প্রপার ড্রেসে ক্লাসে আসো, তোমাকে সে শর্ত পূরণ না হওয়ার কারণে গেট দিয়ে ঢুকতেই দিল, এটা একটা বিষয়। আরেকটা হতে পারে, গার্ড গেটে দাঁড়ানো ছিল না, তুমি সেই সুযোগে ক্লাসে ঢুকে পড়েছ, কিন্তু সেই ক্লাসে আমি তোমার সাথে আমার দেখা হয়ে গেল, আমি বললাম তুমি ড্রেস করে আসলে কেন, শর্ত পূরণ হয় নাই, তোমাকে আমি ক্লাস থেকে বের করে দিলাম, অথবা বললাম যে তুমি বাসায় যে আবার ড্রেস করে আসো। এটা হলো প্রথমটা হলো এটা। দ্বিতীয় যে উদাহরণটা দিলাম, তোমাকে পরে বের করে দেওয়া হলো। এখন এই যে পরে বের করলাম, ফার্স্ট পিরিয়ডে একটা ক্লাস তুমি অলরেডি করে ফেলেছো, আমার ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ড, তুমি আমার হাতে পড়লে সেকেন্ড পিরিয়ডে, আমি তোমাকে বের করে দিলাম, কিন্তু ইন দি মিন টাইম তুমি কিন্তু একটা ক্লাস করে ফেলেছো। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, গার্ড তোমাকে ঢুকতেই দিল না, তুমি একটি ক্লাসও করতে পারো। আর এখানে কি হচ্ছে, তুমি ঢুকে গিয়েছ, এই কাজগুলো একটা ক্লাস করে ফেলেছ, পরে আমি তোমাকে দ্বিতীয় পিরিয়ডে তোমাকে আমার বাসায় পাঠিয়ে দিলাম প্রপার ড্রেস করার জন্য, বের করে দিলাম। এটার সাথে এটার এই ছোট্ট একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এইভাবে আমরা লুপ স্টেটমেন্টগুলো দেখে থাকি এবং এগুলো নিয়ে কাজ করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
এই পরপর 3টি অনলাইন ক্লাসের মাধ্যমে প্রোগ্রামিং ভাষার খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা শিখলাম খুব স্বল্প সময়ে। আমি চেষ্টা করেছি অনেকগুলো বিষয়কে তোমাদের সামনে তুলে ধরতে এবং যতটা ধীর স্থিরভাবে এবং ডিটেইলসে যে বোঝানো সম্ভব হয় আমি সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা একটা ব্যাপক বিষয়। এখানে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি স্কিপ করেছি সময়ের স্বার্থে। আগামী অনলাইন ক্লাসগুলোতে সেই অব্যাখ্যাত যে বিষয়গুলো রয়ে গেল সেগুলো আমরা আবার আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে আমার অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে এবং একজন নিষ্ঠাবান ছাত্রের মতো করে তুমি অ্যাটেন্ড করবে। শুয়ে বসে ঝিমাচ্ছ এরকমভাবে নয়। বি প্রিপেয়ার উইথ বুকস, এক্সারসাইজ বুকস অ্যান্ড পেন্স। বই, খাতা, কলম এগুলো নিয়ে তোমরা প্রস্তুত হয়ে ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবে। তাহলে এই অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য ইফেক্টিভ হবে। বরাবরের মতো শেষ করার আগে আবারও বলবো, করোনা মহামারীর প্রাদুর্ভাব এখনও শেষ হয়ে যায়নি। তোমরা অনাবশ্যক অযথা কোথাও ঘোরাঘুরি করবে না, কোথাও আড্ডাবাজিতে মিলিত হবে না। তোমরা বাসায় থাকো, তোমরা পড়াশোনা মনোযোগী হও। তবে এই বিষয়ে আমি আরেকটি কথা বলবো, সেটা হলো যেহেতু তুমি দিনের পর দিন বাসায় থাকছ, তুমি কিছুটা ব্যায়াম প্রতিদিন করার চেষ্টা করবে এবং প্রতিদিন পুষ্টিকর খাবার, আমি বলছি না অভিজাত বা বিলাসী খাবার, আমি বলছি পুষ্টিকর খাবার, প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করো, ব্যায়াম করার অভ্যাস করো এবং নিয়মিত জীবনযাপন করবে সুষ্ঠু শৃঙ্খলভাবে, তাহলেই তোমাদের জন্য মঙ্গল। এখানেই শেষ করছি আজকের এই ক্লাস। সবাইকে আবারও ধন্যবাদ। শুভ সন্ধ্যা।